বন্যপ্রাণী হত্যা এবং বন্যপ্রাণীর ওপর অত্যাচার দণ্ডনীয় অপরাধ। গল্পের প্রয়োজনে লেখক যে বর্ণনা দিয়েছেন তা লেখকের কল্পনাপ্রসূত। আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প বনের ভিতরে নতুন ভয়। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার অনবদ্য সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য জয়ন্ত মানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু, এছাড়াও অ্যাডভেঞ্চার প্রিয় দুই বন্ধু বিমল ও কুমার। আজ আপনার জন্য রয়েছে বিমল ও কুমারের অ্যাডভেঞ্চার বনের ভিতরে নতুন ভয়। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে বনের ভিতরে নতুন ভয়। কুচবিহার থেকে মোটর ছুটেছে, আলিপুর গেল, কুমারগ্রাম পিছনে পড়ে রইল। এখন জয়ন্তীর দিকে অগ্রসর হচ্ছে। বিমল ও কুমার শিকারে বেরিয়েছে। কুমারের মেসোমশাই কুচবিহারে বড় চাকরি করেন। তারই নিমন্ত্রণে কুমার ও তার বন্ধু বিমল কুচবিহারে এসে আজ কিছুদিন ধরে বাস করছে। তাদের শিকারের তোড়জোড় করে দিয়েছেন তিনি। জয়ন্তীতে কুচবিহারের মহারাজার শিকারের একটি ঘাঁটি বা আস্তানা আছে। স্থির হয়েছে বিমল ও কুমার 2-3 দিন সেখানে থাকবে এবং শিকারের সন্ধান করবে। জয়ন্তীর অবস্থান হচ্ছে কুচবিহার ও ভুটানের সীমান্তে। এখানকার নিবিড় বনে বাঘ ও অন্যান্য হিংস্র জন্তুর অভাব নেই। শীতের বিকেল, রোদের আঁচ কমে আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে শীতের আমেজ একটু একটু করে বেড়ে উঠছে। ধুলোয় ধূসরিত আঁকাবাঁকা পথের দুপাশে চাঁদের গ্রামগুলো গাছপালার ছায়ায় গা এলিয়ে দিয়েছে। এপাশে ওপাশে বুনো কুলগাছের ঝোপের পর ঝোপ। মাঠে মাঠে যে গরুগুলো চড়ছে তাদের কোনো কোনোটা মোটর দেখে নতুন কোনো দুষ্ট জন্তু ভেবে ল্যাজ তুলে তেড়ে আসছে এবং দেশি কুকুরগুলো গাড়ির শব্দে ঘুম ভেঙে যাওয়াতে খাপ্পা হয়ে ঘেউ ঘেউ করে ধমকের পর ধমক দিচ্ছে। এই সব দেখতে দেখতে ও শুনতে শুনতে সন্ধ্যার ছায়া ঘন হয়ে উঠল এবং গাড়িও জয়ন্তীর ঘাঁটিতে গিয়ে পৌঁছল। একতলা সমান উঁচু শালকাঠের খুঁটির ওপরে শিকারের একটি ঘাঁটি বা কাঠের বাংলো। একজন কুচবিহারী রক্ষী এখানে থাকে। আগেই তাকে খবর দেওয়া হয়েছিল। সে এসে গাড়ি থেকে মোটমাট নামিয়ে নিতে লাগল। একটি কাঠের সিঁড়ি দিয়ে বিমল ও কুমার বাংলোর উপরে গিয়ে উঠল। সেখান থেকে চারিদিকের দৃশ্য টার্নারের আঁকা একখানি ছবির মতো। একদিকে ভুটানের পাহাড় আকাশের দিকে মুকুট পরা মাথা তুলে সগর্বে দাঁড়িয়ে আছে এবং তার নিচের দিকটা গভীর জঙ্গলে ডুব দিয়ে অদৃশ্য। অস্তগত সূর্যের ফেলে যাওয়া খানিকটা রাঙা রং তখনও আকাশকে উজ্জ্বল করে রাখার জন্য ব্যর্থ চেষ্টা করছিল। পাতলা অন্ধকারে চারিদিক ঝাপসা হয়ে গেছে। পৃথিবীর সমস্ত শব্দ ক্রমেই যেন ঝিমিয়ে পড়ছে এবং বহুদূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে 2-1টা গরুর হাম্বা রব। বিমল পাহাড় ও অরণ্যের দিকে তাকিয়ে বলল, কুমার, ও জঙ্গলে কেবল বাঘ নয়, হাতিও থাকতে পারে। কুমার বলল, ভালোই তো। কলকাতায় অনেক দিন ধরে লক্ষ্মী ছেলের মতো হাট গুটিয়ে বসে আছি। একটুখানি নতুন উত্তেজনা আমাদের দরকার। কিন্তু সেবারে উত্তেজনা এলো সম্পূর্ণ নতুন রূপ ধরে, অপ্রত্যাশিতভাবে। কুচবিহারি শীত ভুটানের সীমান্তে দার্জিলিংয়ের প্রায় কাছাকাছি যায়। সন্ধ্যার অন্ধকার সঙ্গে করে যে শীত নিয়ে এলো, 3টে পুরু গরম জামার ওপরে মোটা আলোয়ান চাপিয়েও তার আক্রমণ ঠেকানো যায় না।
রক্ষী ঘরে এসে জিনিসপত্র গুছোচ্ছে। বিমল তাকে দেখে জিজ্ঞেস করল, এই যে তোমার নামটা কি? আগে নিধিরাম দাস। আচ্ছা নিধিরাম, তুমি এখানে কতদিন আছো? আগে অনেক দিন। কাল ভোরে আমরা যদি বেরোই, কাছাকাছি কোথাও কোনো শিকার পাওয়া যাবে? আগে ওই জঙ্গলে বরাহ তো পাওয়া যাবেই, বাঘও আছে। কাল রাতেই আমি বাঘের ডাক শুনেছি। আজ সকালে উঠে দেখেছি কাছেই একটা ঝোপে বাঘে গরু মেরে আধখানা খেয়ে ফেলে রেখে গেছে। তাহলে গরুর বাকি আধখানা খাওয়ার লোভে বাঘটা বোধহয় বেশি দূর যায়নি। নিধিরাম, জঙ্গল ঠেঙানোর জন্য কাল আমার সঙ্গে কয়েকজন লোক দিতে পারো? নিধিরাম একটু ভেবে বলল, হুজুর, লোক পাওয়া শক্ত হবে। কেন? আমরা তাদের ভালো করেই বকশিশ দেব। সে তো জানি হুজুর, সপ্তাহখানেক আগে হলে যত লোক চাইতেন দিতে পারতাম, কিন্তু এখন ডবল বকশিস দিলেও বোধহয় লোক পাওয়া যাবে না। বিমল বিস্মিত স্বরে বলল, কেন নিধিরাম, সপ্তাহখানিকের মধ্যে এখানে কি বাঘের উপদ্রব খুব বেড়েছে? নিধিরাম মাথা নেড়ে বলল, না হুজুর, বাঘের সঙ্গে থেকে এখানকার লোকের কাছে বাঘ গা শোয়া হয়ে গেছে। বাঘকে আমরা খুব বেশি ভয় করি না, কারণ সব বাঘ মানুষ খায় না। কুমার এগিয়ে এসে বিমলের হাতে এক পেয়ালা কফি দিয়ে বলল, নিধিরাম, তোমার কথার মানে বোঝা যাচ্ছে না। বাঘের ভয় নেই, তবু লোক পাওয়া যাবে না কেন? নিধিরাম সুস্বরে বলল, হুজুর, বনে এক নতুন ভয় এসেছে। নতুন ভয়? নিধিরাম বোধহয় পাগলা হাতির কথা বলছে। নিধিরাম প্রবল মাথা নাড়া দিয়ে বলল, না হুজুর, বাঘও নয়, পাগলা হাতিটাতিও নয়, এ এক নতুন ভয়। এ ভয় যে কি, এর চেহারা যে কি রকম, কেউ তা জানে না, কিন্তু সকলেই বলেছে এই নতুন ভয় ওই পাহাড় থেকে নেমে বনে এসে ঢুকেছে। বিমল ও কুমারের বিস্ময়ের সীমা রইল না। তারা পরস্পরের সঙ্গে কৌতূহলী দৃষ্টি বিনিময় করল। নিধিরাম বলল, জানেন হুজুর, এই নতুন ভয় এসে 1 সপ্তাহের ভেতরে 3 জন মানুষকে প্রাণে মেরেছে। বলো কি? আগে হ্যাঁ, ছিদাম একদিন বনের ভেতরে গিয়েছিল। হঠাৎ সে চিৎকার করতে করতে বন থেকে বেরিয়ে এলো, তারপর ধরাস করে মাটিতে পড়ে মরে গেল। সকালে ছুটে গিয়ে দেখলাম তার ডান পায়ের ডিমে একটা বান বিঁধে আছে। বান? হ্যাঁ, ছোট একটি বান, 1 বিঘেদের চেয়ে বড় হবে না। কোনো মানুষ ধনুক থেকে সেরকম বান ছাড়বে না। কুমার প্রায় রুদ্ধশ্বাসে বলল, তারপর? 3 4 আগে এক কাঠুরেও দুপুরবেলা বনের ভেতর থেকে তেমনি চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা পড়ল। তারও গোড়ালির ওপরে তেমনই একটা ছোট বান বেঁধা ছিল। তারপর? তারপর? কাল বনের ভিতরে আমাদের গায়ে রাছিমুদ্দির লাশ পাওয়া গেছে। তার পায়ের উপরেও বেঁধা ছিল সেরকমই একটা ছোট বান। বলুন হুজুর, এরপরেও কেউ কি আর ওর ভেতরে যেতে ভরসা করে? বিমল ও কুমার স্তব্ধভাবে কফির পেয়ালায় চুমুক দিতে লাগল। শূন্য পেয়ালাটা রেখে দিয়ে বিমল ধীরে ধীরে বলল, নিধিরাম, তুমি যা বললে তা ভয়ের কথাই বটে। 3-3টে মানুষের প্রাণ যাওয়া কি যে সে কথা? কিন্তু যারা এ খুন করেছে তাদের কি কোনো সন্ধান পাওয়া যায়নি? কিছু না হুজুর, লোকে বলে এ মানুষের কাজ নয়। এত ছোট বান কোনো মানুষ কখনো ছুঁড়েছে বলে শোনা যায়নি। প্রত্যেক বানই এসে বিঁধেছে পায়ের ওপরে, এও একটা ব্যাপার। আগে হ্যাঁ, কোনো বানই পায়ের ডিম ছাড়িয়ে ওপরে ওঠেনি। আর পায়ে কেবল অতটুকু বান বিঁধলে মানুষ মারা যায় না। কাজেই বোঝা যাচ্ছে বানের মুখে বোধহয় বিষ মাখানো ছিল। কোবরেজ মশাইও লাশগুলো দেখে ওই কথাই বলেছেন। বিমল বলল, একটা বান দেখতে পেলে ভালো হতো। দেখবেন হুজুর, আমি এখনই একটা বান নিয়ে আসছি। এই বলে নিধিরাম ঘর থেকে বেরিয়ে গেল। বিমল জানলা দিয়ে কুয়াশা মাখা ম্লান চাঁদের আলোয় অস্পষ্ট অরণ্যের দিকে তাকিয়ে বলল, কুমার, অ্যাডভেঞ্চার বোধহয় আমাদের অনুসরণ করে। কাল আমরা ওই বনের ভেতরে প্রবেশ করব। কে জানি শিকার করতে গিয়ে আমরাই কারোর শিকার হব কিনা। কুমার বলল, কিন্তু এমন অকারণে নরহত্যা করার তো কোনো মানে হয় না।
হয়তো বনের ভেতরে কোনো পাগল আড্ডা গেড়ে বসেছে, নইলে এত জায়গা থাকতে পাই বা বান মারে কেন? কিছুক্ষণ বাদেই নিধিরাম ফিরে এলো। তার হাতে একটা কাগজের মোড়ক। সে খুব ভয়ে ভয়ে সেটাকে বিমলের হাতে সমর্পণ করল। বিমল মোড়কটা খুলে টর্চের তীব্র আলোতে জিনিসটা সাম্পিল ধরে পরীক্ষা করল। কুমারও তার পাশে দাঁড়িয়ে সাগ্রহে ঝুঁকে পড়ে দেখতে লাগল। মুখে বিস্ময়ের স্পষ্ট আভাস জাগিয়ে বিমল বলল, কুমার, দেখছো? কি? এ তো বানের মতো দেখতে নয়, এ যে ঠিক ছোট্ট একটি খেলাঘরের বর্ষার মতন দেখতে। কুমার বলল, মানুষ যদি দূর থেকে এতটুকু হালকা বর্ষা ছোড়ে তাহলে নিশ্চয়ই তার লক্ষ্য স্থির থাকবে না। বিমল ভাবতে ভাবতে বলল, তাই তো, এ যে মনে বড় ধাঁধা লাগিয়ে দিল। হ্যাঁ নিধিরাম, বনের ভেতরে আছিমুদ্দির লাশ যেখানে পাওয়া গেছে, অন্তত সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিয়ে আসতে পারবে তো? তা পারবো, কিন্তু হুজুর, এর পরেও কি আপনারা ভুতুড়ে বনে যেতে চান? ভয় নেই নিধিরাম, এত সহজে মরবার জন্য ভগবান আমাদের পৃথিবীতে পাঠাননি। তুমি নিশ্চিন্তে থাকো, আমরা কাল সকালেই ওই বনের ভেতরে ঢুকতে চাই। কুমার, আমাদের শিকারি বুট পরতে হবে, কারণ এই অদ্ভুত শত্রুর দৃষ্টি হাঁটুর নিচে পায়ের ওপরেই। ওইটুকু পলকা কাঠির তীর বা বর্ষা যে শিকারি বুট ভেদ করতে পারবে না, বিমল এটা বেশ বুঝতে পেরেছিল। শরীরের অন্যান্য স্থানেও তারা ডবল করে জামা প্রভৃতি চড়িয়ে দুটো পা পর্যন্ত ঝোলা ওভারকোট পরে নিল। বিমল বলল, সাবধানের মান নেই, কি জানি বলা তো যায় না। উপরি উপরি 2 পেয়ালা কফি পান করে হাড়ভাঙা শীতের ঠকঠকানি যতটা সম্ভব কমিয়ে বিমল ও কুমার বাংলো থেকে নিচে নেমে এলো। সামনের বনের মাথায় দূরে তখনও কুয়াশার পাতলা মেঘ জমে আছে। কাঁচা রোদ চারিদিকে সোনার জল ছড়া দিচ্ছে। ভোরের পাখিদের মনের খুশি আকাশে বাতাসে ছড়িয়ে যাচ্ছে গানে গানে। বিমল ও কুমারের মাঝখান থেকে নিধিরাম ভয়ে ভয়ে চারিদিকে তাকাতে তাকাতে এগিয়ে আসছিল। তার ভাব দেখে স্পষ্ট বোঝা যায়, সামান্য বিপদের আভাস পেলেই সে সর্বাগ্রে অদৃশ্য হওয়ার জন্য প্রস্তুত হয়েই আছে। একটা পায়ে চলা পথ ধরে তারা যখন একেবারে বনের কাছে এসে পড়ল, নিধিরামের সাহসে আর কুলালো না। হঠাৎ হেঁট হয়ে সেলাম ঠুকে সে বলল, হুজুর, ঘরে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, আমি গোয়ারের মতো প্রাণ দিতে পারবো না। তোমাকে বলি দেওয়ার জন্য ধরে আনিনি আমরা নিধিরাম, খালি দেখিয়ে দিয়ে যাও আছিমুদ্দির লাশ কোথায় পাওয়া গিয়েছিল। ওইখানে হুজুর, ওইখানে বনের ভেতরে ঢুকেই ওই পথটা যেখানে ডান দিকে মোড় ফিরে গেছে, ঠিক সেইখানে। বলেই নিধিরাম সেলাম ঠুকতে ঠুকতে তাড়াতাড়ি সরে পড়ল। বিমল ও কুমার আর কিছু না বলে নিজেদের বন্দুক ও রিভলভার ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখল। তারপর সাবধানে বনের ভিতরে প্রবেশ করল। সব বন যেমন হয় এও তেমনই। বড় বড় গাছ আঁকড়া ডালপাতা ভরা মাথাগুলো পরস্পরের সঙ্গে ঠেকিয়ে যেন সূর্যের আলো যাতে ভেতরে ঢুকতে না পারে সেই চেষ্টাই করছে। গাছের ডালে ডালে ঝুলছে অজানা বন্যলতা এবং গাছের তলার দিক ঝোপে ঝাপে আগাছায় অদৃশ্য হয়ে গেছে। কিন্তু সব বন যেমন হয় এও তেমনই বন বটে, তবু এখানকার প্রত্যেক দৃশ্যের ও প্রত্যেক শব্দের মধ্যে এমন একটা অদ্ভুত রহস্য মাখানো আছে এই বনকে, যা সম্পূর্ণ নতুন ও অপূর্ব করে তুলেছে। পথ যেখানে ডান দিকে মোড় ফিরেছে সেখানে রয়েছে একটা মস্ত বড় ঝোপ। সেখানে দাঁড়িয়ে পড়ে বিমল বলল, এইখানে আছিমুদ্দি পৃথিবীর খাতা থেকে নাম কাটিয়েছে। কুমার, এ ঝোপে অনায়াসেই প্রকাণ্ড বাঘ থাকতে পারে। লুকিয়ে আক্রমণ করার পক্ষে এ এক চমৎকার জায়গা। কুমার সন্দিগ্ধ দৃষ্টিতে একবার ঝোপটার দিকে তাকালো। তারপর হঠাৎ একটানে বিমলকে সরিয়ে এনে উত্তেজিত কিন্তু মৃদু কণ্ঠে বলল, ও ঝোপে সত্যি বাঘ রয়েছে। চোখের নিমেষে দুজনে বন্দুক তুলে তৈরি হয়ে দাঁড়ালো। বিমল বলল, কই বাঘ? ঝোপের বা পাশের তলার দিকে চেয়ে দেখো। ঝোপের তলায় বড় বড় ঘাসের ফাঁক দিয়ে আবছা আলোতে মস্ত একটা বাঘের মুখ দেখা গেল। মাটির ওপরে মুখখানা স্থির হয়ে পড়ে আছে।
এমন উজ্জ্বল ভোরের আলোতেও ব্যাঘ্র মহাশয়ের সুখনিদ্রা ভঙ্গ হয়নি। তারা দুজনেই সেই মুখখানা লক্ষ্য করে একসঙ্গে বন্দুক ছুড়ল। কিন্তু বাঘের মুখখানা একটুও নড়ল না। দুটো বন্দুকের ভীষণ গর্জনে যখন সারা বন কেঁপে উঠল, গাছের উপরকার পাখিগুলো সভয়ে কলরব করতে করতে চারিদিক উড়ে পালালো, তখন বিমল ও কুমার বাঘের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল বলে আর একটা বিচিত্র ব্যাপার দেখতে পেল। বন্দুকের শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের ঝোপের তলাকার দীর্ঘ ঘাসবনগুলো হঠাৎ যেন জ্যান্ত হয়ে উঠল, যেন তাদের ভেতর দিয়ে অনেকগুলো ছোট ছোট জীব চমকে এদিক ওদিক ছুটে পালাচ্ছে। সেগুলো খরগোশও হতে পারে, সাপও হতে পারে। বিমল আশ্চর্য হয়ে বলল, ঘুমন্ত বাঘ গুলি খেয়েও একটু নড়ল না, তবে কি ওটা মরা বাঘ? দুজনে পায়ে পায়ে এগিয়ে গেল। তারপর বন্দুক দিয়ে ঝোপটা দুফাক করে উঁকি মেরে দেখল বাঘটা সত্যি সত্যি মরে একেবারে আড়ষ্ট হয়ে পড়ে আছে। তার সর্বাঙ্গ ভরে ভন ভন করছে মাছির পাল। কুমার হেঁট হয়ে হাত বাড়িয়ে বাঘটার তলপেট থেকে কি একটা জিনিস টেনে বার করল। তারপর সেটাকে বিমলের চোখের সামনে উঁচু করে তুলে ধরল। বিমল অবাক হয়ে তাকিয়ে দেখল সেই ছোট্ট কাঠির ডগায় এতটুকু একটা বর্ষার ফলা চকচক করছে। বিমল বলল, সেই ক্ষুদে বর্ষা আর সেই মারাত্মক বিষ, এই বনে বাঘেরও নিস্তার নেই। কুমার বলল, বর্ষাটা ছিল বাঘের তলপেটে, অমন জায়গায় বর্ষা মারল কি করে? বিমল খানিকক্ষণ ভেবে বলল, দেখো কুমার, ব্যাপারটা বড়ই রহস্যময়। এতটুকু হালকা বর্ষা দূর থেকে নিশ্চয়ই কেউ ছুটতে পারে না। 3 জন মানুষ মরেছে, প্রত্যেকেই চোট খেয়েছে হাঁটুর নিচে, বাঘটাও তলপেটে চোট খেয়েছে। সুতরাং বলতে হয় যে এই বর্ষা ছুটছে নিশ্চয়ই সে ছিল বাঘের পেটের নিচে। হয়তো এই বনের অজানা বিপদ থাকে নিচের দিকেই, ঝোপঝাপে লুকিয়ে। কিংবা বাঘটা যখন চিত হয়ে শুয়েছিল তখনই বর্ষা মারা হয়েছে। আচম্বিতে বিমলের চোখ পড়ে গেল কুমারের শিকারি বুটের উপরে। সচকিত স্বরে সে বলে উঠল, কুমার, কুমার, তোমার জুতোর দিকে তাকিয়ে দেখো। কুমার হেঁট হয়ে সভয়ে দেখল তার শিকারি বুটের উপরে বিঁধে রয়েছে একটা ছোট বর্ষা। আঁতকে উঠে তখনই সেটাকে টেনে সে ছুঁড়ে ফেলে দিল। বিমল বলল, ও বর্ষা নিশ্চয়ই তোমার বুটের চামড়া ভেদ করতে পারেনি, কারণ তোমার পায়ের মাংস ভেদ করলে তুমি নিশ্চয়ই টের পেতে। উফ, ভাগ্যের শিকারি বুট পরেছিলাম। কিন্তু কি আশ্চর্য বিমল, এই অদৃশ্য শত্রু কোথায় লুকিয়ে আছে? বিমল ও কুমার সাবধানে উপরে নিচে আশেপাশে চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো এবং উঁচু গাছের ডালে একটা ময়ূর, একটা হিমালয়ের পায়রা, গোটা কয়েক শকুনি ছাড়া আর কোনো জীবকে সেখানে আবিষ্কার করতে পারল না। বনের তলায় আলো আঁধারির মধ্যেও জীবনের কোনো লক্ষণ নেই, যদিও কেমন একটা অস্বাভাবিক রহস্যের ভাব সেখানকার প্রত্যেক আনাচ কানাচ থেকে যেন অপার্থিব ও অদৃশ্য দৃষ্টি নিক্ষেপ করছে এবং সুযোগ পেলেই যে কোনো মুহূর্তে সে যেন ধারণাতীত মূর্তি ধারণ করে বাইরে আত্মপ্রকাশ করতে পারে। হঠাৎ সামনের লম্বা লম্বা ঘাসগুলো সরসর করে কাঁপতে লাগলো। তার ভেতর দিয়ে কি যেন ছুটে যাচ্ছে, ঠিক যেন দ্রুত গতির একটা দীর্ঘ রেখা কেটে। মাটি থেকে টপ করে একটা নুড়ি তুলে নিয়ে কুমার সেই দিকে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে ঘাসের কাঁপুনি বন্ধ হয়ে গেল। ওটা কি জন্তু দেখতে হবে বলে কুমার যেখানে নুড়ি ছুঁড়েছিল সেই দিকে দৌড়ে গেল। তারপর পা দিয়ে ঘাস সরিয়ে হেঁট হয়ে দেখেই সবিস্ময়ে চিৎকার করে উঠল, কি কুমার, কি কি? কিন্তু কুমার আর কোনো জবাব দিতে পারল না। সে যেন একেবারেই থ হয়ে গেছে। বিমল তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু নিচের দিকে তাকিয়ে সেও যেন শিউরে উঠে বলল, কুমার, কুমার, এও কি সম্ভব? মাটির ওপরে শুয়ে আছে অসম্ভব এক নকল মানুষ মূর্তি।
লম্বায় সে বড়জোর 1 বিঘত। কুমারের নুড়ির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে। 1 বিঘত লম্বা বটে, কিন্তু তার ছোট দেহের সবটাই অবিকল মানুষের মতো। মাথার চুল, মুখ, চোখ, ভ্রু, নাক, চিবুক, কান, হাত, পা, মানুষের যা যা থাকে তার সে সবই আছে। তার পাশে হাতের খুদে মুঠো খুলে পড়ে রয়েছে সেই রকম এক কাঠির বর্ষা। বিমল ও কুমার নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে রাজি হলো না। বিমল সেই 1 বিঘতি মানুষটিকে 2 আঙুলে তুলে একবার নিজের চোখের সামনে ধরল। সেই 1 ফোঁটা মানুষের এতটুকু বুক নিঃশ্বাসে প্রশ্বাসে বারবার উঠছে আর নামছে। বিমল তুলে ধরতেই তার মাথাটা কাঁধের ওপর লুটিয়ে পড়ল। শিউরে উঠে সে আবার তাকে মাটিতে শুইয়ে দিল। কুমার হতভম্বের মতো বলল, বিমল, আমি স্বপ্ন দেখছি না তো? বিমল বলল, এও যদি স্বপ্ন হয় তাহলে আমরাও স্বপ্ন। পাহাড় থেকে নেমে এসে তাহলে এই ভয়েই বনবাসী হয়েছে? তাছাড়া আর কি বলা যেতে পারে? এদের চেহারায় খালি আমাদের মতো নয়, এই পকেট সংস্করণের মানুষ আমাদেরই মতো বর্ষা তৈরি করে, ইস্পাতের ফলা ব্যবহার করতে জানে, আবার বিষ তৈরি করে বর্ষার ফলায় মাখিয়ে বড় বড় শত্রু মারতেও পারে। সুতরাং এর বুদ্ধি হয়তো মানুষের মতো। জানি না এর দলের আর কত লোক এখানে লুকিয়ে আছে। এই যে কুমার, কুমার! ইতিমধ্যে কখন যে 1 বিঘতি মানুষের জ্ঞান হয়েছে তা কেউ টের পায়নি। যখন তাদের হুঁশ হলো তখন সেই পুতুল মানুষ তীর বেগে ঘাস জমির ওপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যর্থ আক্রোশে বিমল নিজের বন্দুক তুলে নিয়ে কেন যে গুলি ছুড়ল তা সে নিজেই জানে না। তবে এটা ঠিক যে সেই পুতুল মানুষকে হত্যা করবার জন্য নয়। কিন্তু যেমনই গুড়ুম করে বন্দুকের শব্দ হলো, অমনি তাদের এপাশে ওপাশে, সামনে পিছনে লম্বা লম্বা ঘাসের বন যেন সচমকে জ্যান্ত হয়ে উঠল। ঘাসে ঘাসে এলোমেলো দ্রুত গতির রেখার পর রেখা, যেন শত শত জীব লুকিয়ে লুকিয়ে চারিদিক দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। বিমল ও কুমারও পাগলের মতো চতুর্দিকে ছোটাছুটি করতে লাগলো, অন্তত আর একটা পুতুল মানুষকে গ্রেপ্তার করার জন্য। কিন্তু মিথ্যে চেষ্টা। তারপরেও বিমল ও কুমার বহুবার বনের ভেতরে খুঁজতে গিয়েছিল, কিন্তু আর কোনো পুতুল মানুষ সে অঞ্চলে আর দেখা যায়নি। বা বিষাক্ত বর্ষা ছুড়ে আমাদের মতো বড় বড় মানুষকে হত্যা করেনি। বোধহয় বন ছেড়ে তারা আবার পালিয়ে গিয়েছিল ভুটানের পাহাড় জগতে। শুনলেন বনের ভিতরে নতুন ভয়। রচনা হেমেন্দ্র কুমার রায়। বিমলের চরিত্রে অমিত, কুমারের ভূমিকায় শুভজিৎ এবং গল্প পাঠ ও নিধিরামের চরিত্রে অতনু। এডিটিং, সাউন্ড অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হলো বনের ভিতরে নতুন ভয়। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।